প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো আমরা অনেক বড় একটি ছুটির পরে আবার ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানো যে আমাদের অর্থের সময় মূল্য এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং মোটামুটি এই অধ্যায়ের বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছি। এই অধ্যায়ের থিওরিগুলো আমরা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের এই অধ্যায়ের উপর শেষ ক্লাস। আজকেও আমরা বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং আজকের পরেই আমরা নতুন একটি অধ্যায়ে চলে যাব। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসে যাই এবং আজকে এই সমস্যাগুলো দেখি এবং চেষ্টা করি এই সমস্যাগুলো সমাধান করার। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ছবিটা একটু ছোট করে দিচ্ছি যাতে তোমরা স্লাইডটা ভালো করে দেখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমি এইচ.এ. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর জন্য। আজকে আমাদের বিষয় হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা এবং আজকে আমাদের অধ্যায়ের নাম অর্থের সময় মূল্য এবং এটি এই অধ্যায়ের উপর 6th ক্লাস এবং এটি আমাদের শেষ ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা একটি প্রবলেম দেখি। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, তো আজকে আবার দেখি। চলো একটু অন্যরূপে দেখব। আবিদ 10 বছরের জন্য সোনালী ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছেন। সুদের হার 10%। ব্যাংক 6 মাস অন্তর সুদ প্রদান করে। জাবেদ তার দাদার কাছ থেকে 3টি প্রস্তাব পেয়েছে। যদি সে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে তাহলে উক্ত যে কোনো একটি প্রস্তাবের অর্থ সে গ্রহণ করতে পারবে। প্রস্তাব 3টি নিম্নরূপ: আগামী 5 বছরে প্রত্যেক বছর 1,000 টাকা করে গ্রহণ। আগামী 5 বছরে যথাক্রমে 1200 টাকা, 800 টাকা, 900 টাকা, 600 টাকা ও 400 টাকা গ্রহণ। অথবা আজকে 2,730 টাকা গ্রহণ। সুযোগে ব্যয়ের হার 11%। আমাদের এখন সমস্যা দেওয়া আছে। দেখো, ক নম্বরে আবিদ 10 বছর পর সোনালী ব্যাংক হতে মোট কত টাকা পাবে এবং খ নম্বরে দেওয়া আছে জাবেদের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত তা বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যদি তুমি সম্পূর্ণ অঙ্কটি দেখো তাহলে দেখবে যে অনেক বড় একটি অঙ্ক এবং অনেকের মনে হতে পারে যে খুব জটিল একটা অঙ্ক, হয়তো তোমরা একটু ঘাবড়ে যেতে পারো। কিন্তু দেখো, এখানে কিন্তু তোমাদের দুটি অঙ্ককে মিক্সড করে বড় একটি অঙ্ক করা হয়েছে, অর্থাৎ অঙ্কটা কিন্তু ছোট অঙ্ক। তুমি যদি আলাদা আলাদাভাবে করো তাহলে দেখবে যে মোটামুটি আমাদের এটা কিন্তু খুব বেশি বড় না। তো আমরা যদি এটা দুটা ভাগে ভাগ করি, দেখো ক এবং খ। কয়ের জন্য দেখো আবিদ 10 বছর পর সোনালী ব্যাংক হতে মোট কত টাকা পাবে। এই কয়ের জন্য হচ্ছে দেখো কতটুকু পর্যন্ত আমাদের আবিদ 10 বছরের জন্য সোনালী ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছে। সুদের হার 10%। ব্যাংক 6 মাস পর্যন্ত সুদ প্রদান করে। এই যে মোট এই 3 লাইন কিন্তু আমাদের এই ক নাম্বার সমস্যার জন্য। তো আমরা ক নাম্বার এবং খ নাম্বার যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি তাহলে দেখবে যে আসলে খুব সমস্যাগুলো খুব ছোট ছোট এবং সমাধান করতেও তোমাদের দেখবে যে কোনো বেগ পেতে হচ্ছে না। তাহলে আমরা ক নাম্বারটা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আগে আলোচনা করি। আবিদ 10 বছরের জন্য সোনালী ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছে। সুদের হার 10%। ব্যাংক 6 মাস অন্তর সুদ প্রদান করে। কি করতে হবে?
আবিদ 10 বছর পর সোনালী ব্যাংক হতে কত টাকা পাবে। দেখো 10 বছর পরে সে টাকাটা যেহেতু পাবে সেহেতু নিশ্চয়ই এটি ফিউচার ভ্যালুর অঙ্ক। তাহলে আমরা জানি ফিউচার ভ্যালুর অঙ্ক, এবং দেখো এটি কিন্তু আমাদের অ্যানুইটির অঙ্ক না। সে কিন্তু দেখো আবিদ 10 বছরের জন্য সোনালী ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছে, এমন না যে সে প্রতি বছর টাকা রাখছে। সে আজকে টাকা রাখছে এবং 10 বছর পর সে টাকাটা উত্তোলন করবে। তাহলে আমরা এটা অ্যানুইটির যে অঙ্ক আছে সেটি সূত্র আছে সেটি হবে না, এটি হচ্ছে নর্মাল সূত্রটি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। কিন্তু দেখো এখানে সুদের হার 10% এবং ব্যাংক 6 মাস অন্তর সুদ প্রদান করে। আচ্ছা, ব্যাংক যদি 6 মাস অন্তর সুদ প্রদান করে তাহলে আমাদের এখানে নতুন ভাবে কি আসবে, এম আসবে, অর্থাৎ ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এইভাবে যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখব যে খুব সহজেই কিন্তু আমাদের সমস্যাটি সমাধান করতে পারছি। এখন দেখো আমাদের ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এন এম। এখানে আমাদের ফিউচার ভ্যালুর মূল্য তো আমরা বেরই করব। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 15,000 টাকা এবং আয়ের মান হচ্ছে 10% অর্থাৎ 0.1, আর এম এর মান হচ্ছে ব্যাংক যেহেতু 6 মাস অন্তর সুদ প্রদান করে তাহলে কতবার, বছরে 2 বার ইন্টারেস্ট প্রদান করতেছে, তাহলে এম এর মান হবে 2। চলো আমরা দেখি। আমি আশা করি যে তোমরা হয়তো অনেকে বুঝে ফেলেছো, অনেকে হয়তো সমস্যাটা সমাধানও করেছো। তারপর চলো আমরা দেখে নেই আবিদ 10 বছর পর সোনালী ব্যাংক হতে মোট কত টাকা পাবে। দেখো আমাদেরকে বলেই দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু 15,000 টাকা, আয়ের মান অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, এন এর মান হচ্ছে 10 বছর, এবং যেহেতু ব্যাংক 6 মাস অন্তর ইন্টারেস্ট কাউন্ট করে অর্থাৎ এম এর মান হবে 2। আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করব। তাহলে দেখো আমরা আগেই বলেছিলাম যে ফিউচার ভ্যালু সূত্র হবে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, দেখো ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালুর মান দেখো আমরা ডান সাইডে বসিয়েছি, সেখান থেকে নিয়ে আসলাম 15,000, 1 প্লাস আয়ের মান হচ্ছে দেখো 10% অর্থাৎ 0.1, আর এম হচ্ছে 2, 0.1 ভাগ 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2। থার্ড লাইনে এসে দেখো আমরা কিন্তু খুব বেশি ক্যালকুলেশন করি, শুধু 10কে 2 দিয়ে গুণ দিয়ে 20 করেছি। ফোর্থ লাইনে দেখো ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 15,000, 1 প্লাস 0.1কে 2 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে পাচ্ছি 0.05 টু দি পাওয়ার 20। এখন যদি আমরা ফাইনালি ক্যালকুলেশন করি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু 15,000, 1.05 টু দি পাওয়ার 20, অর্থাৎ ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু দেখো আমরা ফাইনালি পাচ্ছি 39,795 টাকা। তার মানে আবিদ যদি 15,000 টাকা ব্যাংকে রাখে 10 বছরের জন্য 10% হার সুদে, এবং ব্যাংক যদি 6 মাস অন্তর ইন্টারেস্ট কাউন্ট করে তাহলে 10 বছর পর আবিদ পাবে হচ্ছে 39,795 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এই যে প্রবলেমটার আরও একটি সমস্যা ছিল, চলো সেই সমস্যাটা আমরা দেখি এবং সেটি নিয়ে আলোচনা করি। দেখো জাবেদ তার দাদার কাছ থেকে 3টি প্রস্তাব পেয়েছে। জাবেদ তার দাদার কাছ থেকে 3টি প্রস্তাব পেয়েছে। যদি সে এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারে তাহলে উক্ত যে কোনো একটি প্রস্তাবের অর্থ গ্রহণ করতে পারবে। প্রস্তাব 3টি হচ্ছে আগামী 5 বছরের প্রত্যেক বছর 1,000 টাকা করে গ্রহণ, আগামী 5 বছর যথাক্রমে 1200 টাকা, 800 টাকা, 900 টাকা, 600 টাকা, 400 টাকা গ্রহণ, আজকে 2,730 টাকা গ্রহণ। জাবেদের সুযোগ ব্যয় আছে 11% বা 11%। জাবেদের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত? শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেহেতু 3টি অপশন আছে, তো কখনো মনে হতে পারে যে প্রথম অপশন 5 বছরে 5,000 টাকা পাওয়া যাবে 1,000 টাকা করে। অনেকের কাছে মনে হতে পারে যে প্রথম অপশনটা হয়তো বেশি লাভজনক, আবার অনেকের কাছে মনে হবে যে দ্বিতীয় অপশন যেটি আগামী 5 বছর যথাক্রমে 1200 টাকা, 800 টাকা, 900 টাকা, 600 টাকা ও 400 টাকা গ্রহণ, অনেকের কাছে দ্বিতীয় অপশনটি মনে হবে যে সেটি বেশি গ্রহণযোগ্য।
আবার অনেকের কাছে মনে হবে যে না, আজকে 2730 টাকা গ্রহণ করা সবচেয়ে বেশি লাভজনক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কোনটা বেশি লাভজনক হবে সেটা আসলে ধারণা করে করলে হবে না, আমাদের ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে যে কোনটা সবচেয়ে বেশি লাভজনক। তো আমরা যদি এইখানে যে প্রত্যেকটারই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি, যে আগামী 5 বছর যদি 5,000 টাকা পাওয়া যায়, তাহলে তার বর্তমান মূল্য কত প্রথম অপশনের জন্য, এবং দ্বিতীয় অপশনের জন্য যদি আমি 1200 টাকা, 800 টাকা, 900 টাকা, 600 টাকা এবং 400 টাকা, এই যে 5টি ফিগারের বর্তমান মূল্য নির্ণয় করি, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি, এবং আজকেরটা তো আসলে তোমার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে না, আজকেরটা তো তুমি জানতেইছোই যে 2730 টাকা। তো এই তিনটা যখন যদি আমরা প্রেজেন্ট ভ্যালু সাথে তুলনা করব, তখন কিন্তু তুমি খুব সহজেই ডিসিশন নিতে পারবে যে কোনটা আসলে গ্রহণ করা উচিত। যেমন তোমাকে যদি আমি বলি যে আজকে তুমি 5,000 টাকা নিবে না 3,000 টাকা নিবে না 1,000 টাকা নিবে, তাহলে তুমি কিন্তু খুব সহজে বলতে পারবে স্যার আমি আজকেই 5,000 টাকা নিব, এটা সবচেয়ে বেশি লাভজনক। কিন্তু এখন এখানে যে তোমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে যে আগামী 5 বছরের প্রত্যেক বছর 1,000 টাকা করে দিবে, অর্থাৎ 5 বছর পর প্রত্যেক বছর প্রথম বছর 1,000, দ্বিতীয় বছর 1,000, তৃতীয় বছর 1,000, এইভাবে দিবে। আরেকটা অপশন হচ্ছে 1200, 800, 900, 600, 400 এইভাবে দিবে। আরেকটা হচ্ছে আজকে 2730 টাকা। তো আমরা যদি সবগুলোর প্রেজেন্ট ভ্যালু আজকে কত টাকা আমি পাচ্ছি সেটা যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমি খুব সহজেই ডিসিশনটা নিতে পারতেছি যে আমার জন্য কোন অপশনটা, অথবা জাবেদের জন্য কোন অপশনটা বেশি লাভজনক। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা আসলে ধরতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হবে। এখন চলো আমরা দেখে নিই আসলে এটা কিভাবে সমাধান করা যায়। আগের সমস্যাটা যেটা আমরা একটু আগে সমাধান করেছি, এখন দেখো জাবেদের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত, আমরা এটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলে দেওয়া ছিল যে জাবেদের সুযোগ ব্যয় হচ্ছে 11% এবং সময় হচ্ছে 5 বছর, এবং প্রথম অপশনে কিন্তু প্রতি বছর সে 1,000 টাকা করে পাওয়ার একটি সুযোগ ছিল, অর্থাৎ অ্যানুইটি 1000। এখন এটির যদি আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি, দেখো এটি কিন্তু আমাদের অ্যানুইটির সূত্র। তাহলে প্রথম প্রস্তাব যেটি আমাদের ছিল যে প্রতি বছর আগামী 5 বছরের মধ্যে প্রতি বছর আমরা 1,000 টাকা করে গ্রহণ করব। সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যে সূত্রটা আছে সেটা আমরা ইউজ করব। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল, তোমরা জানো যে অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার n ভাগ i। এইখানে আর যদি আমরা মানগুলো বসিয়ে দিই, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যানুইটি মান 1000 অর্থাৎ 1000 ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i এর মান হচ্ছে আমাদের যেহেতু 11% অর্থাৎ 0.11, আর সময় হচ্ছে 5 বছর, ভাগ i এর মান বসিয়ে দিলাম 0.11। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো থার্ড লাইনে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন করা হয়নি, আমি প্রত্যেকটা স্টেপই খুব সংক্ষিপ্ত আকারে অথবা খুব সহজ উপায়ে তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে তোমরা ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে পারো। দেখো আমরা থার্ড লাইনে কিন্তু আগে যা ছিল তাই, শুধু 1 প্লাস 0.11 যোগ করে 1.11 লিখলাম। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু 1000 ইন্টু 1 মাইনাস এই 1.11 এর উপর আমরা পাওয়ার 5 অ্যাপ্লাই করলাম, তারপর 1 দিয়ে সেটা দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে আমরা পাচ্ছি 0.59345। তাহলে এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, 1 থেকে বিয়োগ দিলে আমরা পাচ্ছি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু 0.40655 ভাগ হবে 0.11 দিয়ে। ফাইনালি আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 3,695 টাকা 90 পয়সা। অর্থাৎ জাবেদ যদি আগামী 5 বছর প্রতি বছর 1,000 টাকা করে গ্রহণ করে, এই 5 বছরে সে যে 5,000 টাকা পাচ্ছে তার কিন্তু বর্তমান মূল্য 5,000 টাকা না, তার বর্তমান মূল্য কত? 3,695 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যেই প্রথম অপশনটা তার বর্তমান মূল্য নির্ণয় করলাম 3,695 টাকা 90 পয়সা। দ্বিতীয় যে একটা অপশন ছিল যে প্রতি
বছর 1200, মানে এক এক বছর এক একটা বিভিন্ন অ্যামাউন্ট গ্রহণ করা, সেই ক্ষেত্রে বর্তমান মূল্যটা আমরা কীভাবে নির্ণয় করব? বন্ধুরা দেখো, আমাদের অ্যানুইটির ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটা ব্যবহার করতে পারছি। যদি ভিন্ন ভিন্ন আমাদের সূত্র হয় তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু যে সূত্রটা আছে, প্রেজেন্ট ভ্যালু যেগুলো ফিউচার ভ্যালু 1 + i⁴n, এটা 5 বছরের জন্য 5টা সূত্র আমরা একসাথে যোগ করে দিব। অর্থাৎ প্রথম বছরের জন্য প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল হবে কি ফিউচার ভ্যালু ভাগ 1 + i⁴n। দ্বিতীয় বছরের জন্য হবে ফিউচার ভ্যালু টু 1 + i⁴n এর জায়গায় আমাদের মান হবে, বছরের জায়গা হবে 2 হবে। অর্থাৎ তৃতীয় বছরের ক্ষেত্রে আবার n হবে 3, চতুর্থ বছরের ক্ষেত্রে n হবে 4, পঞ্চম বছরের জন্য n হবে 5। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সরাসরি দেখি কীভাবে সমাধান করা যায়। তোমরা জানো আমাদের ইন্টারেস্ট রেট 11% এবং 5 বছরের অঙ্ক। তাহলে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 বছরের জন্য আমাদের 5টি দ্বিতীয় প্রস্তাব। 5 বছরের জন্য এখানে দেখো মাঝখানে ডট ডট আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যেগুলো ফিউচার ভ্যালু, প্রথম বছরের ফিউচার ভ্যালু 1 + i⁴n প্লাস এখানে আমি ডট ডট দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে কি হবে? এখানে হবে ফিউচার ভ্যালু 2 ভাগ 1 + i⁴2 প্লাস ফিউচার ভ্যালু 3 1 + i⁴3 প্লাস ফিউচার ভ্যালু 4 1 + i⁴4 এবং সবার শেষে আছে ফিউচার ভ্যালু 5 1 + i⁵। এখানে তোমরা ইচ্ছা করলে পুরো সূত্রটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। খুব বেশি বড় হলে তখন আসলে এটা এইভাবে ডট ডট দিয়ে লেখা হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইখানে আমরা এই পুরো সূত্রটার মানটা বসিয়ে দিলাম। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু প্রথম বছর সে পাবে 1200 টাকা, তাহলে এই 1200 টাকা এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 11%, তাহলে 1 ভাগ 0.11 প্লাস দ্বিতীয় বছর সে পাবে 800 টাকা, তাহলে দ্বিতীয় বছর সে 800 টাকা পাবে, সেটা হবে দ্বিতীয় বছর FB2 ফিউচার ভ্যালু 2 800 টাকা ভাগ 1 + 0.11 স্কোয়ার প্লাস তৃতীয় বছর পাবে 900 টাকা, তাহলে 900 ভাগ 1 + 0.11 চতুর্থ বছর পাবে 600 টাকা, 600 ভাগ 1 + 0.11 এবং সবার শেষে পাবে 400 টাকা, 400 ভাগ 1 + 0.11 অর্থাৎ এই সূত্রের মাধ্যমে কিন্তু যে ভিন্ন ভিন্ন যেই সে অ্যামাউন্টটা পাচ্ছে প্রতি বছর, তার বর্তমান মূল্যটা আমরা নির্ণয় করতে পারবো। থার্ড লাইনে দেখো খুব বেশি ক্যালকুলেশন নেই। থার্ড লাইনে 1 + 0.11কে যোগ করে 1.11 লেখা হয়েছে, আর বাকি সব কিন্তু আগের মতোই আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখো ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করার পর মোট প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 3021 টাকা। অর্থাৎ সে প্রথম বছর 1200, পরের বছর 600 900 এইভাবে যদি পায়, তাহলে তার যদি সবগুলোর বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 3021 টাকা 7 পয়সা। এখন জাবেদ কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত তা বিশ্লেষণ করো। চলো আমরা তাহলে দেখি। দেখো, প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য হচ্ছে 3695 টাকা, দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য হচ্ছে 3021 টাকা এবং তৃতীয় প্রস্তাব যেটা বর্তমান মূল্য হচ্ছে 2730 টাকা। তাহলে দেখো, আমরা এই তিনটার প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করাতে এখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই কিন্তু আমাদের ডিসিশন নেওয়াটা খুব সহজ হয়ে গেল। আগে কিন্তু আমাদের কোনো সময় মনে হয়েছিল যে প্রথম প্রস্তাবটি আমাদের জন্য ভালো হবে, আবার কারো কাছে মনে হয়েছিল দ্বিতীয় প্রস্তাবটি ভালো হবে, আবার কারো কাছে মনে হয়েছিল যে তৃতীয় প্রস্তাবটি আমাদের জন্য বেশি ভালো হবে। কিন্তু আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই যে দেখো, তিনটি প্রস্তাব থেকেই প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ প্রতি বছর 1000 করে 5 বছর টাকা নেওয়া, অর্থাৎ 5000 টাকা নেওয়ায় কিন্তু সবচেয়ে বেশি সে লাভবান হতো। দেখো, বর্তমান মূল্য বেশি হওয়ায় জনাব জাবেদের প্রথম প্রস্তাবটি গ্রহণ করা উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। অনেকেই হয়তো আমি সলভ করার আগে অনেকেই হয়তো সলভ করে ফেলেছ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরও একটি সমস্যা দেখি এবং চেষ্টা করি সেটি সমাধান করার। দেখো, জসিম লেক্সাস কোম্পানির গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গাড়ির মূল্য 30 লক্ষ টাকা।
বর্তমানে 6 লক্ষ টাকা ডাউন পেমেন্ট হিসেবে পরিশোধ করে বাকি টাকা 48 মাসের কিস্তিতে অর্থাৎ 4 বছরে সে গাড়িটি ক্রয় করতে পারবে। বার্ষিক সুদের হার 12%। অন্যদিকে একটি লিজিং কোম্পানি হতে ঋণ গ্রহণ করে গাড়ি ক্রয় করলে আগামী 4 বছরে প্রতি মাসে 70,000 টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। জসিমের সুযোগ ব্যয় 16%। দেখো এখানে কিন্তু দুইটি সমস্যা আলাদাভাবে দেওয়া আছে। জসিম লেক্সাস কোম্পানির, আচ্ছা আমি সম্পূর্ণ অঙ্কটা আগে দেখি। দেখো জসিমের মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করো, এবং আরেকটি হচ্ছে যে জসিমের কীভাবে গাড়িটি ক্রয় করা উচিত। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। জসিমের কীভাবে গাড়িটি ক্রয় করা উচিত হবে যুক্তি সহ উত্তর দাও। তাহলে আমরা দেখো প্রথমেই ক নাম্বার সমস্যাটা সমাধানের চেষ্টা করি এবং সেটা আসলে বোঝার চেষ্টা করি। সম্পূর্ণ প্রবলেমে না গিয়ে আমরা ভাগ ভাগ করে সমাধান করি, তাহলে আমার মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে। প্রথমেই দেখো জসিমের মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। তো এটির জন্য আমাদের যতটুকু সমস্যা নিয়ে আলোচনা করা দরকার সেটি আমরা আলোচনা করব। দেখো জসিম লেক্সাস কোম্পানির গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গাড়ির মূল্য 30 লক্ষ টাকা, বর্তমানে 6 লক্ষ টাকা ডাউন পেমেন্ট হিসেবে পরিশোধ করে বাকি টাকা 48 মাসের কিস্তিতে অর্থাৎ 4 বছরে গাড়িটি ক্রয় করতে পারবে। বার্ষিক সুদের হার 12%। এতটুকু সমস্যা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা প্রথম যে সমস্যাটা আছে ক নাম্বারটা সেটা আমরা সমাধান করতে পারবো। এখন বলা হয়েছে যে জসিমের মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। আগে আমরা কি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতাম, ফিউচার ভ্যালু নির্ণয় করতাম, কিস্তির পরিমাণ দেওয়া থাকতো, তাহলে ফিউচারে কত টাকা পাওয়া যাবে, অথবা প্রতি মাসে এত টাকা পাওয়া গেলে অথবা এত টাকা দিতে হলে তার বর্তমান মূল্য কত, এই ধরনের অঙ্কগুলো করেছি। কিন্তু আজকে আমরা দেখছি যে আসলে আমাদেরকে অ্যানুইটিটাই বের করতে হবে। তাহলে দেখো অ্যানুইটির সূত্র আছে, তোমরা জানো, একটা হচ্ছে ফিউচার ভ্যালু, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এখন এখানে আসলে কোনটি আমরা ব্যবহার করব, আমাদের অঙ্ক দেখতে হবে, বুঝতে হবে, তাহলেই কিন্তু ইনফরমেশন কী কী দেওয়া আছে সেগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। দেখো জসিম লেক্সাস কোম্পানির গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা প্রবলেমটা যে কোনো প্রবলেমই ভালো করে পড়ব, বোঝার চেষ্টা করব সেখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে এবং আমাকে কি করতে হবে। তাহলে আমি প্রবলেমটি আবার পড়ছি। দেখো জসিম লেক্সাস কোম্পানির গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা, বর্তমানে 6 লক্ষ টাকা ডাউন পেমেন্ট হিসেবে পরিশোধ করে বাকি টাকা 48 মাসের কিস্তিতে পরিশোধ করতে হবে। এখন বর্তমানে কিন্তু 6 লক্ষ টাকা সে যদি ডাউন পেমেন্ট হিসেবে পরিশোধ করে দেয় তাহলে কিন্তু বাকি থাকে 24 লক্ষ টাকা, এবং এই 24 লক্ষ টাকার উপর কিন্তু আমাদের কিস্তি নির্ণয় করতে হবে। যেহেতু আমরা 6 লক্ষ টাকা এখনই দিয়ে দিচ্ছি, তাহলে আমরা বাকি দিব 24 লক্ষ টাকা কিস্তিতে। এমনভাবে কিস্তি পরিশোধ করবো যে ইন্টারেস্ট সহ 24 লক্ষ টাকা পরিশোধ হয়ে যাবে। দেখো 48 মাসের কিস্তিতে সেই গাড়িটি ক্রয় করতে পারবে, সুদের হার 12%। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সূত্র জানি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, সেইখানে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু কিন্তু একটি নর্মাল সূত্র আছে এবং একটি অ্যানুইটি সূত্র আছে। এখানে কিন্তু আমাদের অ্যানুইটি সূত্র হবে। কীভাবে বুঝবো? দেখো কিস্তি কিন্তু সরাসরি তোমাকে বলেই দিয়েছে যে 48 মাসের কিস্তিতে, তাহলে কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র হবে। সেখানে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু দেখো বলেই দেওয়া আছে, এখন তোমার বর্তমান মূল্য 30 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা বাদ দিলে গাড়িটির মূল্য হচ্ছে 24 লক্ষ টাকা। সেখানে যদি আমরা 24 লক্ষ টাকা বসিয়ে তারপর আমাদের সুদের হার বসাই, সব কিছু বসাই, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই আমরা সমাধান করতে পারছি এবং অ্যানুইটির মান বের করে ফেলতে পারছি। আমরা কিন্তু খ নাম্বার নিয়ে আলোচনা করব না, এই 12% পর্যন্ত আমরা আলোচনা করলে ক নাম্বার সমস্যাটা সমাধান করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো, আমি আশা করি যে অনেকেই হয়তো বুঝতে পেরেছো, অনেকেই হয়তো মোটামুটি সমাধানও করে ফেলেছো। এখন চলো আমরা দেখি কীভাবে সমাধান করা যায়। জসিমের মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে এখানে অ্যানুইটির পরিমাণ। তাহলে দেখো আমাদের প্রেজেন্ট ভ্যালু কি, 30 লক্ষ টাকার গাড়ি, আমরা 6 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে দিচ্ছি, আমাদের বাকি থাকতেছে পরিশোধ করতে হবে 24 লক্ষ টাকা। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12% এবং সময় পাচ্ছি দেখো 4 বছর। এবং দেখো যেহেতু এটা আমরা কিস্তিতে পরিশোধ করতেছি এবং প্রতি মাসে, তাহলে এম এর মান হবে 12।
এবং আমাদের যে সূত্র সেখানে কিন্তু হবে আই ভাগ এম ইন্টু পাওয়ারের ক্ষেত্রে হবে এন ইন্টু এম। তাহলে আমরা বের করবো এখানে অ্যানুইটি। তাহলে আমাদের সূত্র দেখো, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই ভাগ এম ভাগ আই ভাগ এম, এবং 1 প্লাস আই ভাগ এম এর সাথে এন টু দি পাওয়ার হবে এন ইন্টু এম। এখন এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা এর মান বের করতে পারবো, অর্থাৎ অ্যানুইটির মান বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, তোমরা অনেকেই চেষ্টা করো যে ক্যালকুলেটরে খুব 2-1 লাইন করে এইটি সমাধান করে ফেলতে চাও। তো সেই ক্ষেত্রে সমস্যা হয়, অনেকে ভুল করে ফেলো, নিজেও বুঝতে পারো না যে কোথায় ভুলটা হয়েছে, অনেকে জানো না, আবার অনেকে কিন্তু এই কারণে মার্কস কম পাও। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যতদূর সম্ভব, যতটুকু সময় আছে সময় অনুযায়ী এই সমস্যাটি ভেঙে ভেঙে সলভ করবে, যাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কম হবে এবং ফুল মার্কসটা পাবে। দেখো, আমি আগে বলেছিলাম প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অর্থাৎ 30 লক্ষ টাকা থেকে 6 লক্ষ বাদ দিলে আমাদের 24 লক্ষ টাকা থাকছে, এবং অ্যানুইটির মূল্য তো আমরা বেরই করব ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 সূত্রের 1 প্লাস আয়ের মান হচ্ছে 12%, অর্থাৎ 12 যদি কি আমরা 100 দিয়ে ভাগ দিই 12কে, তাহলে মূল মান বেরোবে 0.12 ভাগ এম এর মান হচ্ছে 12, এবং এন হচ্ছে 4 বছর, এবং যেহেতু আমাদের এটি অ্যানুইটির অঙ্ক এবং প্রতি মাসে আমরা কিস্তির টাকা জমা দিব, সেহেতু আমাদের এম হবে 12 ভাগ 0.12 ভাগ 12। পরের লাইনে দেখো, খুব বেশি ক্যালকুলেশন করা হয়নি, 24 লক্ষ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস এই 0.12কে আমি 12 দিয়ে ভাগ দিয়েছি, মান বের হয় 0.01, এবং 12কে যদি তুমি 4 দিয়ে ভাগ গুণ দাও তাহলে মান বের হচ্ছে 48, এবং এইখানে 0.12কে 12 দ্বারা ভাগ দেওয়ার পর মান বের হচ্ছে 0.01। পরবর্তী লাইনে দেখো, খুব বেশি ক্যালকুলেশন করা হয়নি, 24 লক্ষ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1.01 টু দি পাওয়ার 48। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের সামনে বা লিখতে হবে, বা লিখবা অথবা অর। যেহেতু তোমরা বাংলাতে অঙ্ক করছো, লিখবা প্রত্যেকটা লাইনের সামনে বা লিখতে হবে। এইভাবে কিন্তু ফাঁকা রাখলে কিন্তু মার্কস কম পাওয়া যাবে, সুতরাং প্রত্যেকটা লাইনের সামনে আমরা বা লিখব। পরবর্তী লাইনে দেখো, $24 লক্ষ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 37.974। এটা যদি আমরা অ্যানুইটির মান বের করি তাহলে দেখো, অ্যানুইটির সাথে আমাদের 37.974 গুণ আকারে আছে। এটি সমীকরণের নিয়ম অনুযায়ী যদি সাইড চেঞ্জ করে তাহলে এখানে যদি গুণ আকারে আছে, অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 24 লক্ষকে আমরা 37.974 দিয়ে ভাগ দিলে আমরা মান পাচ্ছি 63,201 টাকা, অর্থাৎ কিস্তির পরিমাণ হচ্ছে 63,201 টাকা। অর্থাৎ আমরা যদি 63,201 টাকা করে প্রতি মাসে কিস্তি প্রদান করা হয় তাহলে 24 লক্ষ টাকা সে তার পরিশোধ করা হবে ইন্টারেস্ট সহ। এখন জসিমের দেখো, প্রথম যে সমস্যাটা আমরা দেখো সমাধান করে ফেলেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার এই প্রবলেমে ফিরে যাই। দেখো, জসিমের মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আর জসিমের মাসিক কিস্তির পরিমাণ কিন্তু আমরা নির্ণয় করেছি। জসিমের গাড়িটি কিভাবে ক্রয় করা উচিত সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, অন্যদিকে একটি লিজিং কোম্পানি হতে ঋণ গ্রহণ করে গাড়ি ক্রয় করলে আগামী 4 বছর প্রতি মাসে 70,000 টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। এখন জসিমের কিভাবে গাড়িটি ক্রয় করা উচিত সেটা হচ্ছে, দেখো, আমরা যদি দুইটারই প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি, যে সে কিস্তি দিচ্ছে, যদি সে 24 লক্ষ টাকা 6 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটি ক্রয় করে, তাহলে 63,000 সামথিং টাকা সে কিস্তি পরিশোধ করছে। এবং সে যদি একটি লিজিং কোম্পানি থেকে গাড়িটি ক্রয় করে তাহলে প্রতি মাসে 70,000 টাকা কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এখন এই যে 63,000 টাকা কিস্তি পরিশোধ করছে সে 4 বছর, 63,000 সামথিং, এবং 70,000 টাকা সে আগামী 4 বছর কিস্তি পরিশোধ করবে। এই দুইটার প্রেজেন্ট ভ্যালু যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু খুব সহজে আমরা তুলনা করতে পারবো যে জসিমের কিভাবে গাড়িটি ক্রয় করা উচিত।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের সমস্যা আমরা আগেও সমাধান করেছি, আজকেও করেছি। তো চলো তাহলে আগের যে সমস্যাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা স্কিপ করে চলে যাচ্ছি একটু দ্রুত। দেখো ৬৩,২০১ টাকা সে পরিশোধ করতে হতো প্রথম অপশনের ক্ষেত্রে, আর দ্বিতীয় অপশনের ক্ষেত্রে পরিশোধ করতে হচ্ছে ৭০,০০০ টাকা। তাহলে আমাদের জন্য কোনটি ভালো? দেখো সুযোগ ব্যয় হচ্ছে ১৬%, আয়ের মান ১৬%, 4 বছরের অঙ্ক, এবং m = 12, এবং প্রথম যেই আমাদের অপশনটা ছিল সেই অপশনের ক্ষেত্রে আমাদের পরিশোধ করতে হচ্ছে ৬৩,২০১ টাকা। এখন ৬৩,২০১ টাকা যদি ১ টাকা করে যদি আমরা 4 বছর পরিশোধ করি, তাহলে তার বর্তমান মূল্য কত? তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সেই সূত্র দিয়ে আমরা বের করব। সেটা বের করতে যদি পারি তাহলে ৭০,০০০ টাকা পরিশোধ করলে সেটা আমরা বুঝতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, লেক্সাস কোম্পানি হতে কিস্তিতে ক্রয়, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্র, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার n ইন্টু এম ভাগ আই ভাগ এম। এখানে আমরা বসিয়ে দিব মানগুলো। দেখো আমরা এর মান হচ্ছে প্রতি মাসে কিন্তু আমাদের ৬৩,২০১ টাকা করে পরিশোধ করতে হবে। তাহলে এর মান হচ্ছে ৬৩,২০১, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আয়ের মান হচ্ছে ১৬%, ১০০ দিয়ে ভাগ দিলে হবে 0.16, এবং বছরে তুমি 12 বার কিন্তু কিস্তি পরিশোধ করো, তাহলে m এর মান 12। আবার n এর মান হচ্ছে 4, এবং 12 বার তুমি কিস্তি পরিশোধ করো, 12 দিয়ে গুণ হবে। ঠিক একইভাবে আয়ের মান হচ্ছে 0.16 ভাগ 12। পরবর্তী লাইনে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা খুব বেশি ক্যালকুলেশন করিনি, গুণ দিয়ে দিলাম। 4 × 12 হয় 48। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এর পরবর্তী লাইনে দেখো আমরা কি করলাম, এই 0.16 ভাগ 12 দিলাম, তারপর তার সাথে 1 যোগ করলাম, তাহলে হয় 1.0133। আর ঠিক একইভাবে 0.16কে 12 দিয়ে ভাগ দিলে হয় 0.0133। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই লাইনটা সম্ভবত 2 বার হয়ে গেছে, এখানে ঠিক আগের মতোই আছে। এর পরবর্তী লাইনে যাই চলো। এর পরবর্তী লাইনে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো ৬৩,২০১ ইন্টু 35, 35.310,985। অর্থাৎ এখানে দেখো আমাদের মূল্য বেরোচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি 22,31,681 টাকা। অর্থাৎ আমরা যদি ৬৩,২০১ টাকা করে কিস্তি পরিশোধ করি আগামী 5 বছর, তাহলে আগামী 4 বছর, তাহলে এই 4 বছর ৬৩,২০১ টাকা পরিশোধ করলে টোটাল আমার পরিশোধ করা হচ্ছে 22,31,681 টাকা। এখন ঠিক একইভাবে যে আমরা ৭০,০০০ টাকা যে লিজিং কোম্পানি থেকে লোন নিয়ে আমরা যদি ৭০,০০০ টাকা পরিশোধ করি, তাহলে তার বর্তমান মূল্য কত হবে? আয়ের মান একই, সুযোগ ব্যয় 16% থাকবে, আর n এর মান হচ্ছে আমাদের 4 বছর, এবং m এর মান হবে 12। আমরা একইভাবে এর মান হবে অ্যানুইটি ৭০,০০০ টাকা। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি নির্ণয় করব লিজিং কোম্পানির ক্ষেত্রে। আগের সূত্রই হবে, শুধু এখানে দেখো আগের সব কিছু ক্যালকুলেশন আগের, শুধু অ্যানুইটির জায়গায় আমাদের ৭০,০০০ টাকা হবে। তাহলে আমরা নির্ণয় করতে পারবো যে কোনটার বর্তমান মূল্য কত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে স্যার এটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু কোনটার বেশি হবে, কিন্তু বোঝা গেলে কিন্তু স্যার হবে না, আমাদের কিন্তু এটি কাগজে কলমে প্রমাণ করে দিতে হবে। প্রমাণ করে এরপরও কিন্তু আমাদের ডিসিশনটা দিতে হবে। এখন দেখো আমরা ঠিক আগের মতোই এখানে শুধু আমরা অ্যানুইটির মান 70,000 বসালাম, 1 মাইনাস 1 ভাগ আয়ের মান 0.16, আর যেহেতু এটি আমরা বছরে 12 বার কিস্তি পরিশোধ করব, তাহলে m এর মান হবে 12, n এর মান 4 এবং m এর মান 12। এর পরবর্তী লাইনে দেখো ক্যালকুলেশন করলাম, ঠিক একইভাবে এখানে খুব বেশি ক্যালকুলেশন করা হয়নি, 4 × 12 গুণ দিয়ে 48 লেখা হয়েছে, বাকিটা আগের মতোই আছে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1.16কে 12 দিয়ে ভাগ দেই,
তার সাথে যদি 1 যোগ করি মান বেরবে 1.0133 আর 0.16 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই মান হবে 0.0133। এখন শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা আমাদের দুইবার হয়ে গেছে, পরবর্তী লাইনে আমরা যাই। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 70,000 এর সাথে 35.310985 যদি গুণ করি তাহলে দেখো আমাদের মান বেরোচ্ছে 24,71,759 টাকা 50 পয়সা। তাহলে দেখো এই দুটির ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু জসিমের কীভাবে গাড়িটি ক্রয় করা উচিত। দেখো লেক্সাস কোম্পানির কিস্তিতে কেনা গাড়িটি লেক্সাস কোম্পানির কিস্তিতে কেনা উচিত, কারণ লেক্সাস কোম্পানির কিস্তির বর্তমান মূল্য লিজিং কোম্পানির কিস্তির বর্তমান মূল্য হতে কম। দেখো এখানে লেক্সাস কোম্পানির বর্তমান মূল্য ছিল 22 লাখ সামথিং আর এখানে হচ্ছে 24 লাখ। সুতরাং দুটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতেছি আসলে তার কোন কোম্পানির গাড়িটি ক্রয় করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো এবং এই ধরনের সমস্যা কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং এই ধরনের সমস্যা তোমরা কিন্তু খুব ঘাবড়ে যাও যে আসলে এই ধরনের সমস্যা হয়তো তোমরা বাসায় করে আসার পর অনেকে পরীক্ষা হলে ভয় পাও যে আসলে এটা করতে পারবো কিনা, অন্য অঙ্ক করতে যাও। তোমাদের যেটা আমি টেকনিকটা বলে দিলাম, আমাদের কিন্তু সম্পূর্ণ অঙ্কটা একবারে মাথায় নেওয়ার দরকার নেই। ফুল অঙ্কটা মাথায় না নিয়ে তুমি ক এবং খ দুইটি ভাগ আছে, ক এর জন্য যতটুকু দরকার ততটুকুই তুমি মাথায় নাও, ততটুকু নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, তাহলে দেখবে যে তোমাদের সমস্যাটা কিন্তু সমাধান করা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু তুমি যদি সম্পূর্ণ অঙ্কটা মাথায় নেওয়ার পর যদি ক এবং খ দুটি সমস্যা নিয়ে তুমি চিন্তা করতে থাকো তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যদি পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে যদি সমস্যাটা সমাধান করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য জিনিসগুলো খুব সহজ হয়ে যায়। তো এই ধরনের অঙ্ক যেগুলো দেখবে যে উদ্দীপক থাকে, তোমাদের মনে রাখতে হবে যে আসলে অঙ্কগুলো ছোট, বড় করার জন্য তোমাদের একটু জটিল করার জন্য দুইটা অঙ্ক একসাথে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে তিনটা অঙ্ক একসাথে দেওয়া হয়, দিয়ে কি করা হয় অঙ্কটা একটু জটিল করার চেষ্টা করা হয়। কিন্তু তুমি যদি পার্ট বাই পার্ট সমস্যাগুলো নিয়ে আলোচনা করো ভাবো তাহলে দেখবে যে আসলে খুব কঠিন কিছু না। শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও একটি সমস্যা দেখব এবং এটি নিয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। তোমরা একটু চেষ্টা করো নিজেরাই আসলে সমাধান করার জন্য, আশা করি যে তোমরা সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সমস্যাটা আগে দেখি। জনাব রহমত একটি টেলিভিশন ক্রয় করার চিন্তা ভাবনা করছেন। টেলিভিশন ক্রয় করতে নগদে 50,000 টাকা প্রয়োজন। জনাব রহমত টেলিভিশন ক্রয় করার জন্য দুটি বিকল্পের কথা ভাবছেন। প্রথম বিকল্প হলো সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করে দেওয়া এবং দ্বিতীয় বিকল্প হলো 40% নগদ এবং বাকি টাকা বার্ষিক 8,400 টাকা কিস্তিতে 5 বছরে পরিশোধ করে দেওয়া। জনাব রহমতের সুযোগ ব্যয় হচ্ছে 10%। শিক্ষার্থী বন্ধুরা দেখো জনাব রহমত একটি টেলিভিশন ক্রয় করবেন যার মূল্য হচ্ছে 50,000 টাকা। তিনি দুই উপায়ে ক্রয় করতে পারেন। একটি হচ্ছে প্রথম বিকল্প হলো সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করে দেওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে 40% নগদে এবং বাকি 60%-এর জন্য তিনি 8,400 টাকা করে কিস্তিতে 5 বছর পরিশোধ করবেন এবং জনাব রহমতের সুযোগ ব্যয় আছে 10%। উদ্দীপকে উল্লিখিত জনাব রহমত যে বার্ষিক কিস্তি প্রদান করবেন তার বর্তমান মূল্য নির্ণয় করো। আচ্ছা দেখো এইটা প্রেজেন্ট মূল্য নির্ণয় করবো। কিস্তি 8,400 টাকা উনি 5 বছর প্রদান করবেন, তার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে তোমরা জানো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির বেশ কয়েকটি সমস্যা আজকে আমরা সমাধান করেছি। সেখানে আমরা 8,400 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। এবং পরেরটি আছে দেখো জনাব রহমতের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত এবং কেন। তো আমরা প্রথমেই জনাব উদ্দীপকে উল্লিখিত জনাব রহমত যে বার্ষিক কিস্তি প্রদান করবেন তার বর্তমান নির্ণয় করব। আমি জানি তোমরা অনেকেই এই সমস্যাটি সমাধান করে ফেলেছো, তারপরেও আমরা চলো দেখি। উদ্দীপকে উল্লিখিত জনাব রহমত যে বার্ষিক কিস্তি প্রদান করবেন তার বর্তমান মূল্য কত সেটি আমরা নির্ণয় করছি। তিনি বার্ষিক কিস্তি প্রদান করছেন দেখো প্রতি বছর 8,400 টাকা করে এবং সুযোগ ব্যয় হচ্ছে আমাদের 10%। 5 বছর ধরে উনি কিস্তি পরিশোধ করবেন।
শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এর আগে যে আমরা সমস্যাটা সমাধান করছি সেখানে কিন্তু এম ছিল, এখানে কিন্তু আমাদের এম নাই। তোমরা কিন্তু পরীক্ষা হলে এটা গুলিয়ে ফেলো। আগের অঙ্কে কিন্তু আমাদের প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এম ছিল। আর এখানে কিন্তু বছরে একবার উনি কিস্তি পরিশোধ করবেন, যেহেতু উনি বছরে একবার কিস্তি পরিশোধ করছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এক্সট্রা এম আনার কোনো দরকার নেই। তোমার অঙ্কটা বুঝতে হবে, অঙ্কে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেটি বুঝতে হবে, তারপর কিন্তু অঙ্কটা করতে হবে। আবার আমি বলছি, দেখো আগের অঙ্কে তিনি যখন গাড়ি ক্রয় করেছিলেন তখন গাড়ির কিস্তি তিনি প্রতি মাসে পরিশোধ করতেন। যেমন লিজিং কোম্পানি থেকে তিনি লোন নিয়ে 70,000 টাকা প্রতি মাসে পরিশোধ করতেন। যেহেতু মাসে তাহলে তার 12 বার পরিশোধ করতে হতো, সেহেতু আমাদের এখানে এম চলে আসছিল। এইখানেও যে এম নাই তা কিন্তু না, এখানে কিন্তু এম এর মান 1, সেক্ষেত্রে না দিলেও হয়। তাহলে আমরা যেহেতু এম এর মান 1 অর্থাৎ বছরে একবার পরিশোধ করবে উনি, তাহলে এম এর মান 1, তাহলে এন ইন্টু এম, 1 দিয়ে এনকে গুণ দিলে একই মান হবে, আইকে 1 দিয়ে ভাগ দিলে একই মান হবে, সুতরাং আনার কোনো দরকার নেই। আচ্ছা চলো আমরা সামনে যাই। তাহলে এখন জনাব রহমতের বার্ষিক যে কিস্তি প্রদান করতেছেন তার বর্তমান মূল্য নির্ণয় করব, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি নির্ণয় করব। এখন উনি প্রতি বছর 8,400 টাকা পরিশোধ করেন, ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আয়ের মান হচ্ছে দেখো 10%, 10কে 100 দিয়ে ভাগ দিলে হবে 0.1, এবং 5 বছরের অঙ্ক, 5 বছর ধরে উনি পরিশোধ করবেন, তাহলে টু দি পাওয়ার 5 ভাগ 0.1। তাহলে দেখো এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ডাইরেক্ট আমি একটু শর্ট করেছি, তাহলে দেখো এর মান হয় 3.790787। তাহলে আমরা মোট উনি পরিশোধ করতেছে দেখো 8,400 টাকা করে, উনি 5 বছরে পরিশোধ করছে 31,842 টাকা। দেখো এখানে আমাদের 8,400 ইন্টু 5 বছর দেখো 42,000 টাকাও আসলে পরিশোধ করছেন উনি, কিন্তু এই 42,000 টাকার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 31,842 টাকা। আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম যে সমস্যাটি ছিল সেটি কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় যে সমস্যাটি আছে সেটি দেখব এবং সেটি আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। দেখো আমি আবার একটু যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখলাম যে দ্বিতীয় সমস্যাটি দেখো কি, যে জনাব রহমতের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত, অর্থাৎ তিনি 50,000 টাকা নগদ দিয়ে টেলিভিশন ক্রয় করবেন, নাকি উনি ওই 40% টাকা নগদ দিয়ে তারপরে সেটা ক্রয় করবেন। এখন দেখো যে 40% টাকা নগদ দিলে আমাদের মোট কত টাকা পরিশোধ করতে হচ্ছে এবং তার বর্তমান মূল্য কত, সেটা যদি আমরা নির্ণয় করি এবং 50,000 টাকা আজকে দিয়ে টেলিভিশন, এই দুটি যদি তুলনা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারছি যে কোনটি দিয়ে আসলে আমাদের টেলিভিশন ক্রয় করা উচিত। দেখো দ্বিতীয় খ অপশনের জন্য আসলে ক্যালকুলেশন খুব বেশি নেই, খুব সহজেই তোমরা এটি করতে পারবে। 8,400 টাকার যে প্রেজেন্ট ভ্যালু আমরা নির্ণয় করেছি একটু আগে, তার 5 বছর যে বর্তমান মূল্য এবং আজকে সে পরিশোধ করছে দেখো 0.4, আজকে পরিশোধ করতে হচ্ছে তার 40% নগদ, অর্থাৎ 20,000 টাকা পরিশোধ করতে হচ্ছে। 20,000 টাকার সাথে আমরা এই 8,400 টাকা 5 বছর পরিশোধ করলে তার বর্তমান মূল্য কত, এই দুটি আমরা যোগ করব। যোগ করে দেখব যে কোনটা আসলে আমাদের জন্য কম হয়, অর্থাৎ জনাব রহমত সাহেবের জন্য কম হয়, তখন কিন্তু আমরা তুলনা করতে পারবো যে আসলে জনাব রহমত সাহেবের জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা তাহলে দেখি, এটি আগেই তোমরা দেখেছো যে এটি আমরা সমাধান করেছি। আমরা দেখো আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম 31,842 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো খ নাম্বারটা, জনাব রহমতের জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত। দেখো জনাব রহমতের জন্য প্রথম বিকল্পটি হচ্ছে 50,000 টাকা এখনই দিয়ে দেওয়া, আর দ্বিতীয় বিকল্পটি হচ্ছে যে তিনি 50,000 টাকা 40% এখন দিবেন, এবং যে বাকি যে কিস্তি দিবেন তার বর্তমান মূল্য, আমরা যে উনি যে কিস্তি পরিশোধ করবেন 5 বছর তার বর্তমান মূল্য, এই দুটি যোগ করলে যদি দেখি 50,000 টাকা চাইতে কম হয় তাহলে দ্বিতীয় প্রকল্পটি ভালো।
আর দুটি যোগ করে দেখি যে 50,000 টাকার বেশি, তাহলে প্রথম বিকল্পটি ভালো। এখন দেখো 50,000 টাকার 40% হচ্ছে 20,000 টাকা, আর যে কিস্তি সে 8,400 টাকা করে কিস্তি প্রদান করতে 5 বছর, তার বর্তমান মূল্য হচ্ছে 31,842 টাকা, অর্থাৎ টোটাল 51,842 টাকা পরিশোধ করতে হচ্ছে। তিনি যদি কিস্তিতে যান তাহলে কিন্তু ওনার টাকাটা বেশি পরিশোধ করতে হচ্ছে, 51,842 টাকা। আর তিনি ডাইরেক্ট সম্পূর্ণ টাকা ক্যাশ দিয়ে কিনেন তাহলে কিন্তু ওনার পরিশোধ করতে হচ্ছে 50,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো যে জনাব রহমতের প্রথম বিকল্পটি গ্রহণ করা উচিত, কারণ তার বর্তমান মূল্য কম। প্রথম বিকল্পের বর্তমান মূল্য দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্য হতে কম হওয়ায় জনাব রহমতের প্রথম বিকল্পটির মাধ্যমে টেলিভিশন ক্রয় করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য একটি সমস্যা আছে, এটি তোমাদের বাড়ি কাজ থাকবে। আমরা আজকে বেশ কিছু সমস্যা সমাধান করলাম এবং আমি আশা করি যে আসলে তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো সবাই, এবং এই সমস্যা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই সমস্যাটা কিন্তু তোমরা সমাধান করতে পারবে। জনাব রতন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সদ্য অবসর গ্রহণ করেছেন। তিনি গ্র্যাচুইটি হিসেবে 10 লক্ষ টাকা পান। তিনি উক্ত টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার কাছে দুটি ব্যাংকের দুটি বিকল্প প্রস্তাব রয়েছে। ডাকঘর সঞ্চয়ী ব্যাংকে 14% হারে সরল সুদ প্রদানে আগ্রহী এবং মেঘনা ব্যাংক 13% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করতে চায়। ব্যাংক ছাড়াও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে 5 বছরের শেষে 18 লক্ষ টাকা প্রাপ্তির একটি বিকল্প প্রস্তাব তার নিকট আছে। প্রথম যে সমস্যা সেটি হচ্ছে মেঘনা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রতন 5 বছর পরে কত টাকা পাবেন, অর্থাৎ মেঘনা ব্যাংকে টাকা জমা রাখলে তার ফিউচার ভ্যালু কত সেটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে উদ্দীপকের 3টি বিকল্প প্রস্তাবের মধ্যে রতন সাহেবের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত, যুক্তিসহ বুঝিয়ে দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সমস্যাটি সমাধান করতে পারবে। এই ধরনের সমস্যা আজকে আমরা নিয়ে আলোচনা করেছি, এই ধরনের সমস্যা আমরা সমাধান করেছি, আগেও এটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমাদের জন্য এটি বাড়ির কাজ রইল। আমি আশা করব তোমরা এটি সমাধান করতে পারবে। এবং আজকে কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা ক্লাস করলাম, এটা কিন্তু আমাদের অর্থের সময় মূল্য, এর উপর কিন্তু আজকে আমাদের এটি শেষ ক্লাস। তো তোমাদের কাছে অনুরোধ রইল যে যারা এই সমস্যাগুলো বাসায় পড়ছো অথবা যারা একটু কম পড়েছো তারা এই চ্যাপ্টারের যে উদাহরণ অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পড়বে। এরপর আমার যে ক্লাসের ভিডিওগুলো আছে সেগুলো দেখো এবং এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করো। তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি তোমাদের ভালো একটি ধারণা জন্মাবে। তো শিক্ষার্থী বন্ধু, এটি তোমাদের বাড়ির কাজ রইল। আর তোমাদের প্রতি বরাবরই অনুরোধ, তোমরা বাসায় থাকার চেষ্টা করো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এবং খুব বেশি প্রয়োজন না হলে আমরা কিন্তু ঘর থেকে বের হব না। এবং তোমরা জানো আমাদের কিন্তু এই শীতকালীন করোনা ভাইরাসের প্রকোপটা আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। তো একবারে বাইরে যেতে হলে আমরা সামাজিক দূরত্ব রক্ষা করে চলার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।